দীর্ঘ 2 বছরের সংঘাতের পর গাজায় শান্তির সুবাতাস। মিশরের যুদ্ধবিরতির চুক্তিতে ট্রাম্পের স্বাক্ষর, ছিল না ইসরায়েল ও হামাসের প্রতিনিধি। ইরানের সামরিক প্রধান ও পরমাণু বিজ্ঞানীদের হত্যা করায় ইসরায়েলের প্রশংসায় ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা তেহরানের। এবং ভয়াবহ বন্যার কবলে মেক্সিকো, মৃতের সংখ্যা বেড়ে 64, ক্ষতিগ্রস্ত প্রায় 1 লাখ ঘরবাড়ি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় ঝড়ে উপড়ে গেছে গাছপালা, বিদ্যুৎহীন হাজারো মানুষ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি সাদিক হাসান ইমন। দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে শান্তির পথে গাজা। মিশরের শারম আল শেখে বিশ্ব নেতাদের উপস্থিতিতে যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা দেন তিনি। যদিও মিশরের ওই শান্তি সম্মেলনে উপস্থিত ছিলেন না ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি। বিশ্ববাসী অপেক্ষায় ছিল কবে থামবে রক্তপাত। অবশেষে সেই অপেক্ষার অবসান। মিশরের শারম আল শেখের আন্তর্জাতিক শান্তি সম্মেলনে 20 দফা যুদ্ধবিরতির নথিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম সহ 28 দেশের নেতা। চুক্তি সইয়ের পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলেন, দীর্ঘ 2 বছরের সংঘাত ও কষ্টের পর গাজায় শান্তি ফিরছে। চুক্তি অনুযায়ী হামাস এরই মধ্যে মুক্তি দিয়েছে 20 জন জিম্মিকে এবং কয়েকজনের মরদেহ হস্তান্তর করেছে। বিনিময়ে ইসরায়েলও ছেড়েছে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। ইসরায়েল ও হামাসের কোনো প্রতিনিধি সম্মেলনে উপস্থিত না থাকলেও আলোচনার মূল মধ্যস্থতা করেছে যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক, কাতার। ট্রাম্প তাদের প্রশংসা করে বলেন, 4 দেশের নেতৃত্বেই শান্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল সিসি একে গোটা অঞ্চলের জন্য ঐতিহাসিক অর্জন বলে আখ্যা দেন। এই চুক্তির পেছনে গোপন কূটনীতি ছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সরাসরি বৈঠকেই হামাসের সঙ্গে আলোচনার দরজা খুলে যায়। এছাড়া যুক্তরাষ্ট্র ও আরব বিশ্বের এই যৌথ প্রচেষ্টাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছে বলেও মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। টানা 2 বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। খাজা ইউনিস ও রামাল্লায় আনন্দ উল্লাসে মেতে ওঠেন লাখ লাখ ফিলিস্তিনি। সবার চোখে মুখে দেখা মেলে অপেক্ষার অবসান আর স্বস্তির ছায়া। দীর্ঘদিন পর বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেখা মিলল প্রিয়জনের। ছোট্ট এক শিশুকে আবেগে জড়িয়ে কোলে তুলে ধরেন সদ্য মুক্ত এক ফিলিস্তিনি বন্দী। গাজার খান ইউনিসের এ দৃশ্য আবেগী করে তোলে উপস্থিত সকলকে। উল্লাসে ফেটে পড়ে সাধারণ জনতা, কেউ পতাকা হাতে, কেউ বা কান্নায় ভেঙে পড়েন আনন্দে। বন্দীদের বহনকারী বাস পৌঁছানোর পর বিজয়ের চিহ্ন দেখাতে দেখাতে জানালা দিয়ে হাত বাড়ান অনেকে। দীর্ঘ প্রতীক্ষার পর এক স্বস্তির পরিসমাপ্তির চিত্র ভেসে ওঠে গাজায়। শুধু খান ইউনিস নয়, ফিলিস্তিনের রামাল্লাতে দেখা মেলে একই চিত্রের। স্থানীয় সময় সোমবার পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে বন্দীদের বহনকারী 2টি বাস। রাস্তা জুড়ে মানুষের ঢল, করতালি আর উল্লাসে মুখরিত হয় পুরো এলাকা। বাস থামার সঙ্গে সঙ্গে ছুটে যান প্রিয়জনদের খুঁজে নিতে। স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হওয়ায় আলিঙ্গন করে কাঁদেন মুক্তি পাওয়া বন্দীরা। 20 বছর পর কারাভোগ শেষে মুক্তি পেয়েছেন মোহাম্মদ খতিব। পরিবারের সঙ্গে দেখা হওয়ার আকাঙ্ক্ষা অবশেষে সত্যি হয়েছে বলে জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগার থেকে 250 দণ্ডপ্রাপ্ত ও প্রায় 1700 আটক ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। এর আগে হামাসও ছেড়ে দিয়েছে সর্বশেষ 20 জীবিত ইসরায়েলি জিম্মিকে। মুক্তিপ্রাপ্ত প্রতিটি বন্দীর চোখে আনন্দের অশ্রু, আহ্লাদ ও দীর্ঘদিনের অপেক্ষার ছাপ যেন স্পষ্ট। 2 বছরের ধ্বংস যুদ্ধ শেষে এই বিনিময়কেই মধ্যপ্রাচ্যের শান্তির পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনীতিকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। গাজা যুদ্ধবিরতির পর এখন নজর চুক্তির পরবর্তী ধাপ নিয়ে। ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি হামাসের অস্ত্র ত্যাগের উপর নির্ভর করায় পুনরায় আগ্রাসন শুরু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, উপত্যকাটিতে একটি কার্যকর প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা গড়ে তোলা জরুরি। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মিশর ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোকে।
সোমবার ইসরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার নেতৃত্বেই গাজা যুদ্ধের অবসান ঘটেছে। ট্রাম্প ঘোষণা দেন সমঝোতার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার যুগ শুরু হয়ে গেছে। তবে নেসেটে ট্রাম্প ফিলিস্তিনিদের উদ্দেশ্যে মাত্র কয়েকটি বাক্য বলেন। তিনি সন্ত্রাস ও সহিংসতার পথ থেকে ফিরে এসে গাজার জনগণকে উন্নয়ন ও নিরাপত্তার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তবে ইসরায়েলের দখলদারিত্ব, গাজা অবরোধ, পশ্চিম তীরে বসতি স্থাপন কিংবা ফিলিস্তিনের ন্যায়সঙ্গত অধিকার নিয়ে কোনো কথাই বলেননি। আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী ফিলিস্তিন অধিকার সমর্থকরা সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি ফিলিস্তিনিদের ওপর তার দখলদারিত্ব এবং অধীনতা অব্যাহত রাখে তবে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা থাকবে না। চুক্তি অনুযায়ী হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েল আবারও সামরিক অভিযান শুরু করতে পারবে। যুক্তরাজ্যের ভূরাজনৈতিক বিশ্লেষকরা জানান, চুক্তিতে ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা থাকলেও এতে হামাসের কোনো স্থান দেখা যাচ্ছে না। তারা জানান, ইসরায়েল এখনও গাজায় নিজেদের নিরাপত্তার স্বার্থে অভিযান চালানোর অধিকার রাখবে। একই সঙ্গে সেখানে একটি কার্যকর প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং মানবিক সহায়তা বিতরণের ব্যবস্থা গড়ে তোলা জরুরি। বিশ্লেষকরা বলেন, এই রূপান্তর পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে মিশর ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার দেশের খবর। রাজধানীর মিরপুরের রূপনগরে প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনের আগুনে 9 জনের মৃত্যু হয়েছে। সবশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। সরাসরি যাচ্ছি সেখানে। এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করব। সার্চিং অপারেশন এখনো চলমান রয়েছে। কেমিক্যাল ফ্যাক্টরি মালিক পক্ষ কারোর সাথে কথা বলতে পারছেন কিনা? এখানে যতটুকু জেনেছি এটা আলম কেমিক্যাল ফ্যাক্টরি সবাই বলে, বাট এখন পর্যন্ত মালিকের কোনো মোবাইল ফোন অথবা মালিকের কোনো কর্মচারী, ম্যানেজার কাউকেই পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য, কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা যে কেমিক্যালগুলো উপস্থিতি জানতে পেরেছি, এটা আমরা গার্মেন্টস অংশে 9 জন এখন পর্যন্ত পেয়েছি। কেমিক্যাল ফ্যাক্টরির অনুমোদন ছিল কিনা এখানকার? এটা আমরা এখনো জানতে পারিনি। তবে আমাদের জানা মতে যে মানে কেমিক্যালটা দেখে যেটা মনে হচ্ছে যে এটার হয়তো অনুমোদন নাই। তবে আমরা এটা যাচাই বাছাই করে তদন্ত করে আমরা ফাইনালি জানাতে পারবো। অনেক আছে বলে ধারণা আছে, এটা এখন বলতে পারছি না, কারণ আমাদের সার্চ করে দেখতে হবে। এখানে কোনো মানে এরকম লাশ পড়ে থাকতেও পারে। আমরা তো এটা আপনারা কোনো উদ্ধার কাজ চালাতে পারছেন না? কেমিক্যাল গোডাউনে কোনো উদ্ধার কাজ, কোনো কার্যক্রমই আমরা করি নাই, বিকজ আমরা জানি যে এখানে কেমিক্যাল কি রয়েছে এটা আমরা নিশ্চিত না। সুতরাং আমরা যে কাজটা করব সম্পূর্ণ মানে টেকনোলজি দিয়ে এটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করব। কখনো এটা আমরা বলতে পারছি না। আমরা সার্চিং অপারেশন কিন্তু চলমান, বাম পাশেরটা চলমান, ডান পাশেরটা কমপ্লিট হবে যখন নিউট্রালাইজ করা হবে, তারপরে আমরা সার্চিং অপারেশনে যাব। এটা জানা যাচ্ছে না, কারণ এটা স্তূপ আকার হয়ে আছে, মানে উপরে কাপড় চুপড় পুড়ে আপনার এটা মানে হয়ে গেছে। ধন্যবাদ। আমরা অপারেশন কার্যক্রম চালাই, পরবর্তীতে জানাবো। ধন্যবাদ। রাজধানীর মিরপুরে লাগা আগুনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক জোরদারের ঘোষণা কানাডা ভারতের। নয়াদিল্লিতে 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজের ঘোষণা। ইসরায়েলের পার্লামেন্টে দ্বিমুখী বক্তব্য দিয়ে ইরানের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে দেশটির সামরিক বাহিনীর প্রধান এবং পরমাণু বিজ্ঞানীদের হত্যার জন্য ইসরায়েলের সেনাবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প, অন্যদিকে ইরানের সঙ্গে শুল্ক ইস্যুতে নতুন চুক্তির আহ্বান জানান তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষোভ প্রকাশ করে জানায়, যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আচরণের পর কথিত সংলাপ প্রস্তাবের কোনো মানে নেই। ইসরায়েলের পার্লামেন্টে গাজা ইস্যুতে কথা বলার পাশাপাশি ইরান নিয়েও কথা বলতে পিছপা হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেসেটে তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের জুলুমকারী দেশ হিসেবে আখ্যা দেন। তেহরান তেল আবিব যুদ্ধের সময় ইরানি পরমাণু বিজ্ঞানী ও সামরিক বাহিনীর কমান্ডারদের হত্যার জন্য ইসরায়েলি সেনাবাহিনী ও বিনিয়ামিন নেতানিয়াহুকে বাহবা দেন ট্রাম্প। তিনি আবারও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বলেন, খামেনি প্রশাসন
প্রশাসন এখন পারমাণবিক সক্ষমতা অর্জন করার চেয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে। কয়েক মিনিটের মধ্যেই সুর পাল্টে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে শুল্ক ইস্যুতে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন তিনি। তেহরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নিজ জামাতা জ্যারেড কুশনারকে দূত হিসেবে নিয়োগ দেওয়ার ইঙ্গিত দেন তিনি। আমি বলছি তারা চুক্তি করতে চায়, আমি শুধু চুক্তি করি, এটাই আমার জীবনের লক্ষ্য। আমি সবসময় এতে পারদর্শী। যদিও ট্রাম্পের এই বার্তা সহজভাবে নেয়নি ইরান। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের এই আহ্বান ভণ্ডামি ছাড়া কিছুই নয়। ওয়াশিংটনের শত্রুতামূলক ও অপরাধমূলক আচরণের পর কথিত সংলাপ প্রস্তাবের কোনো মানে নেই বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার আগ্রাসন থামাতে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্রেমলিন যুদ্ধবন্ধ না করলে বিধ্বংসী টমাহক সরবরাহ করা হবে। রাশিয়ার হামলার বিধ্বস্ত হয়ে পড়েছে ইউক্রেনের জ্বালানি খাত। কিয়েভের পাল্টা আঘাত প্রতিহতের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের জ্বালানি খাত। রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রুশ ক্ষেপণাস্ত্র আঘাতে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র। এই পরিস্থিতিতেই জেলেনস্কি যাচ্ছেন ওয়াশিংটনে নতুন সহায়তা চাইতে। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ বন্ধ না হলে ইউক্রেনের হাতে যাবে টমাহক ক্ষেপণাস্ত্র। এদিকে জেলেনস্কির সফরের সময় ট্রাম্পের এই টমাহক বার্তা নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে বলেই দাবি বিশ্লেষকদের। তাদের দাবি, এটা শুধু পুতিনের জন্য সতর্কতা নয়, বরং পশ্চিমা মিত্রদের উদ্দেশ্যেও ইঙ্গিত। ট্রাম্প প্রশাসন আবারও সক্রিয়ভাবে ইউরোপের যুদ্ধ মাঠে প্রভাব বিস্তার করতে চায় বলেই মনে করেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, মহাকাশ অভিযানে আরও এক ধাপ উন্নতি ইলন মাস্কের স্পেস এক্সের। টেক্সাস থেকে স্টারশিপ রকেটের সফল উৎক্ষেপণ, মানব অভিযানের নতুন মাইলফলক বলছে নাসা। তিক্ততা ভুলে নতুন করে সম্পর্ক জোরদারের ঘোষণা দিল কানাডা ও ভারত। নয়াদিল্লিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর যৌথ বিবৃতিতে সম্পর্ক পুনর্গঠনের নতুন রোডম্যাপ তৈরিতে একমত হয়েছে দেশ দুটি। সম্পর্ক জোরদার করতে উভয় পক্ষই আগ্রহী বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে বাণিজ্য, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের সঙ্গে সহযোগিতা জোরদারে কানাডা কাজ করে যাচ্ছে বলে জানান সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর আবারও সম্পর্ক পুনরুদ্ধারে উদ্যোগী হয়েছে কানাডা ও ভারত। স্থানীয় সময় রোববার নয়াদিল্লিতে পৌঁছান কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। পরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকের পর যৌথ বিবৃতিতে সহযোগিতা জোরদারে নতুন রোডম্যাপ তৈরিতে একমত হওয়ার কথা জানায় দুই দেশ। জয়শঙ্কর বলেন, বৈঠকের জন্য দুই পক্ষই একটি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা তৈরি করেছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে এই সম্পর্ককে বর্তমান ও দীর্ঘমেয়াদে উন্নীত করতে কানাডা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ। এই যৌথ বিবৃতি আমাদের পুনঃসংযোগের সমন্বিত পরিকল্পনা তুলে ধরবে। আমরা এই সম্পর্ক জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের পারস্পরিক অগ্রাধিকারগুলোর ক্ষেত্রে। আজকের বৈঠকের জন্য দুপক্ষই একটি রোডম্যাপ তৈরি করেছে, যাতে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও জ্বালানি ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও এগিয়ে নেওয়া যায়। খালিস্তান ইস্যু নিয়ে গেল কয়েক বছর ধরেই ভারত ও কানাডার মধ্যে সম্পর্কের অবনতি হয়। কানাডায় শিখ নেতা হরদীপ সিং নির্জারকে হত্যার ঘটনায় তলানিতে ঠেকে দুই দেশের সম্পর্ক। পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কারের মতো ঘটনাও ঘটে। সেই তিক্ততা ভুলে নতুন করে দুই দেশের সম্পর্ক জোরদারের ঘোষণায় শুরু হয়েছে নানা আলোচনা। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। নরওয়েতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা। দেশটির বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা দিয়েছে দেশটি। অস্ট্রেলিয়াতেও বন্ধ হচ্ছে দূতাবাস, যদিও নরওয়ে ও অস্ট্রেলিয়ায় কোনো দূতাবাস নেই ভেনেজুয়েলার।
ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার নরওয়েতে দেশটির দূতাবাস বন্ধ করার ঘোষণা দেয়, তবে কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেনি দেশটি। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রয়টার্সকে জানান, এটি দুঃখজনক ঘটনা। তিনি বলেন, বিভিন্ন বিষয়ে আমাদের মতপার্থক্য থাকলেও নরওয়ে ভেনেজুয়েলার সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চায়। শুক্রবার ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার কয়েকদিন পরই এই ঘোষণা আসে। তবে নরওয়ের নোবেল কমিটির দাবি, এটি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান যা সরকারের নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ আলাদা। নোবেল কমিটি মারিয়াকে সাম্প্রতিক সময়ে ল্যাটিন আমেরিকায় সাধারণ মানুষের সাহসের অসাধারণ উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। নরওয়ের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কারাকাস। অন্যদিকে বুর্কিনা ফাসো ও জিম্বাবুয়েতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করেছে মাদুরো প্রশাসন। যদিও নরওয়ে ও অস্ট্রেলিয়ার কোনো দূতাবাস ভেনেজুয়েলায় নেই, তাদের কনসুলার সেবা পরিচালনা করা হয় কলম্বিয়া থেকে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা চালানোর অভিযোগ করেন। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যে নোবেল শান্তি পুরস্কার ও দূতাবাস বন্ধের ঘটনা আন্তর্জাতিক মনোযোগ কেড়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মেক্সিকোয় ভয়াবহ বন্যায় 64 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1 লাখ ঘরবাড়ি, ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। ভেনেজুয়েলার দক্ষিণ পূর্বাঞ্চলেও বন্যায় অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বন্যায় গাছপালা উপড়ে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারো মানুষ। নর্থ ক্যারোলাইনায় যান চলাচল সচল করতে কাজ করছে পরিবহন কর্মীরা। টানা এক সপ্তাহের প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় লণ্ডভণ্ড মেক্সিকো। সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। রাস্তাঘাট কর্দমাক্ত, ভেঙে চুরে গেছে ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পোজারিকা প্রদেশ। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, পোজারিকা সহ আরও কয়েকটি এলাকার মানুষ পানি ও বিদ্যুৎহীন রয়েছে। মেক্সিকোর মধ্য ও পূর্বাঞ্চলে বন্যা ভূমিধসে অনেকের প্রাণহানি হয়েছে, নিখোঁজ আছেন অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1 লাখের মতো ঘরবাড়ি। চরম বিপাকে পড়েছেন বাসিন্দারা। আমরা চাই শুধু প্রতিশ্রুতি না দিয়ে মানুষ আমাদের সাহায্য করুক, সত্যিই সাহায্য করুক। আমাদের কাছে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সার্টিফিকেট, কোনো নথি নেই, কোনো কিছুই নেই। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজদের সন্ধানের পাশাপাশি বন্যার্তদের সহায়তায় কাজ চলছে। কর্দমাক্ত সড়ক পরিষ্কার, ধ্বংসস্তূপ সরাতে কাজ করছেন কর্মীরা। নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে। এমনকি পানি জমে থাকা এলাকাগুলোতে মশাবাহিত রোগের বিস্তার রোধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে। ভেনেজুয়েলার দক্ষিণ পূর্বাঞ্চলেও মৌসুমী বৃষ্টিপাতের জেরে বন্যা দেখা দিয়েছে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির এল কালাউ শহরে একটি খনিতে বন্যার পানি ঢুকে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। যখন বৃষ্টি শুরু হয় তখন সবকিছু স্বাভাবিক ছিল, নদী তখনও প্লাবিত হয়নি। কিন্তু 4 ঘন্টারও বেশি ভারী বৃষ্টির পর হঠাৎ খনির ভিতরে পানি ঢুকে পড়ে, শ্রমিকরা আটকা পড়েছিলেন। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে অবস্থিত নিউ জার্সি অঙ্গরাজ্যের টাকারটন কাউন্টির অনেক জায়গা বন্যার পানিতে তলিয়ে গেছে। অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা সহ বিভিন্ন অঙ্গরাজ্য বন্যার কবলে পড়েছে। ভেঙে গেছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। আরও বৃষ্টিপাত, বন্যা ও ঝড়ের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাইসা জান্নাত, সময় সংবাদ। বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে তরুণদের মৃত্যুর সংখ্যা। মাদক ও আত্মহত্যা, আফ্রিকায় সংক্রমণ আর দুর্ঘটনা সব মিলিয়ে তৈরি হয়েছে নতুন বৈশ্বিক স্বাস্থ্য সংকট। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডিজের তথ্য বলছে, কমছে গড় আয়ু, বাড়ছে তরুণ বয়সে মৃত্যুর ঝুঁকি। গবেষকদের মতে এটি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং মানব স্বাস্থ্যের জন্য এক বড় সতর্কবার্তা। বিশ্বে তরুণ ও কিশোর বয়সে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডিতে মিলছে এমনই তথ্য। 16,500 বিজ্ঞানীর অংশগ্রহণে করা এই গবেষণায় দেখা যায়, গত 2 দশকে প্রাপ্তবয়স্কদের মৃত্যু কমলেও কিশোর ও তরুণদের মৃত্যু সংখ্যা বেড়েছে প্রায় 14%। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে 15 থেকে 24 বছর বয়সী তরুণদের উপর, যেখানে আত্মহত্যা ও নেশা প্রধান ভূমিকা রাখছে। উত্তর ও লাতিন আমেরিকার কিছু অংশে তরুণদের মৃত্যুর বড় কারণ মাদক ও অ্যালকোহল সেবন, যা প্রায় 35% মৃত্যুর সঙ্গে সরাসরি যুক্ত। একই সঙ্গে মানসিক রোগ, উদ্বেগ ও হতাশার হার তরুণীদের মধ্যে বেড়েছে দ্বিগুণ। গবেষকরা জানান, সামাজিক মাধ্যম, একাকিত্ব ও অর্থনৈতিক চাপ সবকিছুই তরুণদের মানসিক স্বাস্থ্যে ভয়াবহ প্রভাব ফেলছে। এই অবস্থাকে ডিজিটাল যুগের মানসিক মহামারী হিসেবে অভিহিত করছেন তারা।
আফ্রিকার চিত্র কিছুটা ভিন্ন। সেখানে সংক্রমণ, ডায়রিয়া ও দুর্ঘটনায় 5 থেকে 14 বছর বয়সীদের মৃত্যু বাড়ছে। 15 থেকে 29 বছর বয়সী নারীদের মৃত্যুর হার ধারণার চেয়ে 61% বেশি। মূলত গর্ভাবস্থা, প্রসব জটিলতা, সড়ক দুর্ঘটনা ও মেনিনজাইটিস মৃত্যুর বড় কারণ হিসেবে উঠে এসেছে। তবে গবেষণায় আরও দেখা গেছে, বিশ্বের যত অসুস্থতার ঘটনা ঘটে তার অর্ধেকই প্রতিরোধযোগ্য। উচ্চ রক্তচাপ, ধূমপান, বায়ুদূষণ, স্থূলতা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এসব ঝুঁকির প্রধান কারণ। হার্টের রোগ ও ডায়াবেটিস এখন বিশ্বের মোট 2/3 দখল করে আছে। তবু সাম্প্রতিক আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় নিম্ন আয়ের দেশগুলোতে প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান ও মানসিক স্বাস্থ্য কেন্দ্রগুলো টিকে থাকা নিয়ে সংগ্রামে আছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মহাকাশ অভিযানের পথে আরেক ধাপ এগিয়ে গেল ইলন মাস্কের স্পেসএক্স। টেক্সাস থেকে কোম্পানিটির একাদশ স্টারশিপ রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়। পরীক্ষামূলক এই মিশনের লক্ষ্য ছিল রকেটের পুনর্ব্যবহারযোগ্য নকশা যাচাই। মিশনটিকে মানব অভিযানের নতুন এক মাইলফলক বলছে নাসা। টেক্সাসের স্টারবেজ ঘাঁটি থেকে স্থানীয় সময় সোমবার 6:23 উড়াল দেয় স্পেসএক্সের বিশাল আকৃতির স্টারশিপ রকেট। এর নিচের ধাপে যুক্ত ছিল শক্তিশালী সুপার হেভি বুস্টার, যা রকেটটিকে কক্ষপথে তুলতে প্রধান ভূমিকা রাখে। উৎক্ষেপণের মাত্র 7 মিনিট পর বুস্টারটি সফলভাবে মেক্সিকো উপসাগরে অবতরণ করে। পরীক্ষামূলক এই মিশনে লক্ষ্য ছিল রকেটের পুনর্ব্যবহারযোগ্য নকশা যাচাই। এই ফ্লাইটে কয়েকটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণ, কক্ষপথে ইঞ্জিন চালু এবং রি এন্ট্রির সময় নতুন তাপ প্রতিরোধ আবরণও পরীক্ষা করা হয়। স্পেসএক্স বলছে এই মিশন ছিল পরবর্তী প্রজন্মের উন্নত রকেট পরীক্ষার আগে শেষ প্রস্তুতি। নাসা জানিয়েছে এই মিশন চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে বড় এক ধাপ। আগামী পরীক্ষাগুলোতে রকেটের নতুন সংস্করণে যুক্ত হবে কক্ষপথে জ্বালানি ভরার ব্যবস্থা ও বিশেষ সংযোগ যন্ত্র, যা দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ইলন মাস্ক জানিয়েছেন, 2টি স্টারশিপের মধ্যে মহাকাশে জ্বালানি বিনিময়ের পরীক্ষা হতে পারে 2026 সালে। এরপর 2027 সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে। নাসার আর্টেমিস কর্মসূচির অধীনে চাঁদে অবতরণের জন্য $300 কোটি চুক্তি পেয়েছে স্পেসএক্স। চীনও 2030 সালের মধ্যে নিজস্ব চন্দ্রাভিযানের ঘোষণা দিয়েছে। ফলে শুরু হয়েছে নতুন মহাকাশ প্রতিযোগিতা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেশের খবর। 3 দফা দাবি আদায়ে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লং মার্চে আটকে দিয়েছে পুলিশ। লং মার্চের সঙ্গে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা যে লং মার্চ শুরু করেছিল, সেই লং মার্চটি সচিবালয়ও কাছাকাছি আসার পর শিক্ষা ভবনের অপোজিটে আসলে পুলিশের ব্যারিকেডের মুখে শিক্ষকদের সেই লং মার্চ বাধাগ্রস্ত হয় এবং শিক্ষকদের বাধা দেওয়ার পর আসলে তারা এই রাস্তার উপরই বসে পড়েছে এবং একের পর এক স্লোগান দিচ্ছেন। মূলত আসলে 15-20% বাড়ি ভাড়া বৃদ্ধি, উৎসব ভাতা সহ 3 দফা দাবিতে তারা লাগাতার কর্মসূচি পালন করছিলেন। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজ 2 দফা আলটিমেটাম দেয়। প্রথমে দুবেলা 12টা, পরে দুপুর 2টা। পরবর্তীতে শিক্ষকরা যেমনটি বলেছেন যে তাদেরকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রজ্ঞাপন দেওয়া হয়নি। এই প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে, এই প্রজ্ঞাপনের দাবিতেই মূলত তারা এই লং মার্চটি করছে এবং এই লং মার্চ তারা শহীদ মিনার থেকে শুরু করে সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে শিক্ষা ভবনের উল্টো পাশে অর্থাৎ হাইকোর্টের যে প্রবেশ পথ রয়েছে সেই জায়গায় 2 স্তরের ব্যারিকেড দিয়ে সেই লং মার্চটি আটকে দেয় এবং আটকে দেওয়ার পর সেই আন্দোলনরত যারা শিক্ষক সংশ্লিষ্ট স্লোগান দিচ্ছেন এমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি। তো তাদের যে দাবিগুলো রয়েছে সেটি হচ্ছে মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা এবং একই সঙ্গে তারা উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জন্যই এই দাবিটি তারা করছেন। টানা 3য় দিনের মতো আজও শহীদ মিনারে শিক্ষকরা অবস্থান নিচ্ছিলেন। সেই অবস্থানের পর টানা 2 বার আলটিমেটাম দেওয়ার পর যখন তারা আসলে প্রজ্ঞাপনটি পাননি, মূলত সেই প্রজ্ঞাপনের দাবিতেই তারা সেই লং মার্চ নিয়ে এখানে হাজার হাজার শিক্ষক সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছিলেন এবং
তার পরবর্তীতে পুলিশের বাধার মুখে তারা এখানে আটকে যায় এবং একের পর এক তারা স্লোগান দিচ্ছিলেন। আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক যারা লং মার্চ নিয়ে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে যাচ্ছিলেন, তারা সচিবালয় অভিমুখে যাবার পথে শিক্ষা ভবনের যে সামনেই পুলিশের বাধার মুখে পড়ে যায় এবং এখানেই তারা আসলে পথেই অবস্থান নেন এবং এখানেই তারা তাদের যে দাবি দেওয়া তা তারা উত্থাপন করছেন এবং যারা শিক্ষক নেতা রয়েছেন আমরা দেখছি যে এখানে যারা শিক্ষক রয়েছেন তারা যেমনটি আমাদেরকে বলেছেন যে আসলে আজ টানা তৃতীয় দিনের মতো যে আন্দোলনটি চলছিল, সেই আন্দোলনের শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতিনিধিরা সচিবালয়ে গিয়েছিলেন এবং তাদেরকে একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু পরপর 2 দফা আশ্বাস দিয়েও তাদেরকে যখন প্রজ্ঞাপনটি দেওয়া হয়নি তখনই তারা আসলে মূলত প্রজ্ঞাপনের দাবিতে এই লং মার্চটি তারা শুরু করেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি শিক্ষকরা যেমনটি আসলে বলছিলেন যে আসলে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলনে অনড় অবস্থানে থাকবেন এবং মূলত আসলে যে আশ্বাস, শুধু আশ্বাস দিয়েই নয়, তারা আসলে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরবে এমনটি তারা স্লোগানে স্লোগানে জানিয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দোয়েল চত্বর থেকে সচিবালয়ের যে সড়কটি, পুরো সড়ক কানায় কানায় শিক্ষকদের উপস্থিতিতে ভরে গেছে এবং স্লোগানে স্লোগানে শিক্ষকরা তাদের যে আন্দোলনের বিষয়বস্তু সেই বিষয়বস্তুগুলো তুলে ধরছেন। এখনো শিক্ষকরা তাদের এই লং মার্চে আসলে বাধাগ্রস্ত হওয়ার পর তারা অবস্থান নেয় এবং এখান থেকে একের পর এক স্লোগানে তাদের যে দাবি দেওয়া তা তারা জানাচ্ছে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। এক পাশে পুলিশ এবং অপর পাশে শিক্ষকরা অবস্থান নিয়েছেন এবং শিক্ষকরা তাদের এই লং মার্চটি আসলে বাধাগ্রস্ত হওয়ার পর তারা এই সড়কটিতে অবস্থান নেয় এবং এখান থেকেই একের পর এক স্লোগানে তাদের যে দাবি দেওয়া তা তারা জানাচ্ছে। আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আপনারা শুনছিলেন যে আসলে শিক্ষকরা তাদের যে দাবি দেওয়া সংশ্লিষ্ট যে বিষয় রয়েছে সেই বিষয়গুলো স্লোগানে এবং তারা আসলে বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে। মূলত আসলে এই যে লং মার্চটি, সেই লং মার্চটিকে মাঝপথে আটকে দেওয়ার কারণেই তারা আসলে সড়কে বসে পড়ে এবং এক প্রকারের অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এখানে যারা শিক্ষকদের আন্দোলনের যারা নেতৃত্বে রয়েছেন তারা কয়েক দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তারা কয়েক দফায় করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কয়েক দফা আলোচনা করেছেন। মূলত এই আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তারা সচিবালয় অভিমুখে তাদের যে লং মার্চ সেটি তারা বাস্তবায়ন করতে চায়। মূলত তাদের যে চাওয়া, তাদের যে 3টি চাওয়া রয়েছে, অর্থাৎ 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% যে উৎসব বোনাস, সেই বিষয়গুলো
বাহিনীর সদস্যরা এই কৃষকদের আন্দোলনের লঙ্ঘার থেকে আটকে দেয়। আটকে দেওয়ার পর এখানে যে শিক্ষক নেতারা রয়েছেন যে আন্দোলনের নেতৃত্ব বাহিনীর সাথে বললেও মূলত সেখান থেকেই তারা কয়েক দফা আলটিমেটাম দেওয়ার পর সড়ক থেকে তারা একের পর এক স্লোগানে তাদের যে দাবি দেওয়া সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো তারা তুলে ধরছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দোয়েল চত্বর থেকে সচিবালয় অভিমুখে রাস্তাটি রয়েছে পুরো সড়ক জুড়ে হাজার হাজার শিক্ষকে এই সড়কটি খানায় খানায় গড়ে উঠেছে এবং তারা এক কিছুক্ষণ পর স্লোগান দিচ্ছেন মূলত তাদের যে দাবি দেওয়া সমস্যা রয়েছে সেগুলো জানান দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি চত্বর থেকে সচিবালয়ের যে সড়ক আছে সেই সড়কে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক দাবির লংমার্চ থেকে আটকে দেওয়ার পর সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সমাজের সঙ্গে থাকবেন ইমদাদুল হক। সাদিক ইমন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।